বঙ্গবিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য একটি ভৌতিক ছোট গল্প, রক্তচোষা। লেখিকা লিজা টুটেল। এটি মূলত একটি ব্রিটিশ সাহিত্য। এটিকে বাংলায় অনুবাদ করেছেন পৃথ্বীরাজ সেন। তো আজকে গল্প শুরু করার আগে লিজা টুটেলের সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। লিজা গ্রেসিয়া টুটেল ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞান, কল্পকাহিনী, ফ্যান্টাসি এবং ভৌতিক লেখক। ওনার জন্ম হয়েছিল 16 সেপ্টেম্বর 1952 খ্রিস্টাব্দে। তিনি 1 ডজনেরও বেশি উপন্যাস, 7টি ছোট গল্পের সংগ্রহ এবং বেশ কয়েকটি নন ফিকশন শিরোপ প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে নারীবাদের উপর একটি রেফারেন্স বই, এনসাইক্লোপিডিয়া অফ ফেমিনিজম 1986 সালে। তিনি বিভিন্ন প্রকাশনার জন্য বেশ কয়েকটি সংকলন, সম্পাদনা এবং পর্যালোচনা বইও করেছেন। তিনি 1881 সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর পাওয়া উল্লেখযোগ্য পুরস্কারগুলি হল সেরা নতুন লেখকদের জন্য ডব্লিউ ক্যাম্পবেল পুরস্কার, নেবুলা পুরস্কার, বিএসএফএ পুরস্কার অন্যতম। ওনার লেখা বিখ্যাত উপন্যাসগুলি হল উইন্ড হ্যাভেন, পরিচিত আত্মা, ক্যাট উইচ, অ্যাঞ্জেলাস রেইনবো, গ্যাব্রিয়েল, মেগানস স্টোরি, লস্ট ফিউচার্স, ভার্গো, দ্য স্নেক ইনসাইড, আর্গিলো প্যান্থার, দ্য পিলো ফ্রেন্ড, লাভ অনলাইন, ম্যাড হাউস, মাই ডেথ ইত্যাদি। আর কথা না বাড়িয়ে চলে এসেছে আজকের গল্পে, রক্তচোষা। গ্রে নর্থ লন্ডনের মেট্রো স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে স্টুয়ার্ট হোভারের নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। জেনি আমাকে অফিসে পৌঁছে দিতে চেয়েছিল, রাজি হলাম না, উল্টে অকারণ উদ্দেশ্যহীন তর্ক করে গেলাম। এই রকম ভাবনায় স্টুয়ার্টের অস্বস্তি বাড়ছিল। স্টুয়ার্ট যেখান দিয়ে হাঁটছিল সেই ফুটপাথ, ঝরা পাতা, ফাস্টফুডের অবশেষে, মোড়ক ছেঁড়া কাগজ, কুকুর, বিড়ালের মল, বিয়ার ক্যান আর পোড়া সিগারেটের টুকরো ঘিনঘিনে হয়ে আছে। সেইখানে পায় বিড়াল কৃতির একটা কিছু উল্লঙ্গ, চামচিটি, লোমহীন, গায়ে পাতলা কিলকের মতো হাত পা। মনে হচ্ছিল হাত পা নয়, যেন কন্দমূলের মতো, কিন্তু পাণ্ডুর দেহটা থেকে ঝুলে আছে। চোখ দুটো কিন্তু উজ্জ্বল, শয়তান বানরের মতো চেরা মুখ। এটা স্টুয়ার্টকে দেখলো আর খোঁড়াতে খোঁড়াতে, কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। কাছে আসতে স্টুয়ার্ট দেখলো সেটার নাকের জায়গায় শুধু দুটো গর্ত। ফ্যাঁস ফ্যাঁসে দম আটকানো, দাঁতে ঘষা একটা ধাতব শব্দ স্টুয়ার্টের স্নায়ু ছুঁয়ে গেল। সে শুনতে পেল মাটি আঁচড়ানোর শব্দ। দাঁড়ার মতো পা ফেলে কিলবিলি এগিয়ে এলো জিনিসটা তার দিকে। স্টুয়ার্টের অসুস্থ বোধ হচ্ছিল, হাত পা শক্ত ঠান্ডা লাগছিল, অথচ তার কোনো আতঙ্ক, অভ্যাস, নির্দিষ্ট পছন্দ কিছুই নেই, কখনো ছিল বলেও মনে পড়ে না। মাকড়সার বলতা মৌমাছির ধর থেকে তাড়িয়ে দিয়ে সেই তো জেনির ভয় ভাঙায়। কিন্তু এটা অন্যরকম। চিড়িয়াখানা থেকে পালানো দুর্লভ প্রজাতির ডানা ছাড়া বাদুড় এটা নয়। কোনোদিন কোথাও ছবিতে, বইতে এরকম কিছু কি দেখেছি? স্টুয়ার্ট মনে করতে চেষ্টা করল। এটা কি তবে অন্য দেশ থেকে হঠাৎ চলে আসা কিছু, অথবা অস্তিত্বহীন? স্টুয়ার্টের সব ভাবনায় গন্ডগোল হয়ে যাচ্ছিল। তবে একটা আমার পৃথিবীর কিছুতেই নয়, কিছুতেই নয়। এই ভাবনার মধ্যে স্টুয়ার্টের কানে এলো কুকুরের মতো খুব মৃদু একটা গর্জন। স্টুয়ার্ট একটা পিছিয়ে গেল। পা দুটো কি ভারী ভারী লাগছে? মৃদু আর তীক্ষ্ণ সেই আর্তনাদ আবারও তাকে বিদ্ধ করল। সঙ্গে সঙ্গে সে সেটাকে জুতোর নিচে পিষে দিয়ে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে স্টুয়ার্ট রাস্তার ঢালে জুতোর খোল ঘষে ঘষে পরিষ্কার করে নিল। ঠিক এই সময় প্রচণ্ড বমি বমি ভাব টের পেল সে। মাংসের হাড় আর ছেঁড়া কাগজে সোজা হয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিল সে। আর চোখে চারিদিকে দেখলো কেউ দেখছে কিনা। রাস্তার অন্য ধারে স্কুল কিশোরীদের জটলা। নিউজ এজেন্টের সামনে দাঁড়িয়ে ধূমপানরত মানুষ। এদিকে মাংসের দোকান, সারাদিন খোলা, শৌচালয়, এইসব একসঙ্গে দেখল সে। কাছাকাছি পায়ে হাঁটা লোকটা তখন অন্তত 100 গজ দূরে। এই প্রথম আমি সচেতনভাবে কোনো খুন করলাম, স্টুয়ার্ট ভাবল। কোনোদিন মাছি মশাও মারিনি, কিন্তু জীবনে একবার ভিমরুলের চাক ভেঙেছিলাম। শিকার করার ধারণা পর্যন্ত পছন্দ করতাম না। বাবা যখন ইঁদুর মারার বিষ আনত, আমি ভয় পেতাম, কেন জানি না, যদিও জানতাম ইঁদুরদের জন্য সহানুভূতি প্রকাশ নিজেরই ক্ষতি। আসলে স্টুয়ার্ট নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু জিনিসকে হত্যা করতেই হয়, পথ থেকে সরে না গেলে।
রাস্তায় ঘরে তাকিয়ে একই সঙ্গে নিশ্চিত হয়ে নিল যে সেটা আর বেঁচে নেই। তার গোড়ালি এমনভাবে জিনিসটার মুখ থেঁতলে দিয়েছে চেনাই যাবে না। ওটা মরে গেছে ভাবতে স্টুয়ার্ট একটা শিহরণ টের পাচ্ছিল। অবশ্য তার তৃপ্তিও হচ্ছিল। এবার সে দ্রুত হাঁটতে আরম্ভ করলো, কিন্তু অস্বস্তি অপরাধ বোধ তাকে ছেড়ে যাচ্ছিল না কিছুতেই। কিভাবে এত নৃশংস হলাম আমি? কিভাবে এত বিচারবোধ শূন্য হলাম আমি? কিভাবে এত আবেগহীন হলাম আমি? ঝোঁকের মাথায় আমি কি করলাম? হয়তো ওটা কারোর পোষা ছিল। এইসব ভাবনায় বিরক্তিতে স্টুয়ার্ট রাস্তার কোনায় গিয়ে দাঁড়ালো। সেখানে আর 5-6 জন ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। স্টুয়ার্ট তাদের দিকে তাকাতে পারছিল না। নিজের পায়ের দিকে এসে তাকিয়ে থাকলো। ঠিক এই সময় সেটা আবার বেঁচে উঠল। কিছুক্ষণের জন্য স্টুয়ার্ট হিম হয়ে গেল। এটা কিছুতেই হতে পারে না। কিন্তু অন্য হলেও ভাবতেই স্টুয়ার্টের গা নড়ে উঠল। উন্মাদনা বোধ করলো সে। এটাকেও মেরে ফেলতে হবে, এটাকেও। বিড়বিড় করতে থাকলো স্টুয়ার্ট। আস্তে আস্তে তার চোখ জ্বলে উঠল। তাকিয়ে দেখলো জন্তুটার ভিজে ঠোঁট এমনভাবে নড়ছে যেন কথা বলতে চায় ওটা। পায়ের নিচে কিলবিল কিম্ভুতটার দিকে জলজল করে তাকিয়ে রইল স্টুয়ার্ট। আর এ সময়ই পথ পার হওয়ার ঘন্টা বাজতে শুরু হলো। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই রাস্তা পার হতে আরম্ভ করলো। কেবল বিজনেস স্যুট পরা স্মার্ট একজন মহিলা ফুটপাতে দাঁড়িয়ে রইল। স্টুয়ার্ট দেখল মহিলার চোখ মুখে একটা চাপা আগ্রহ। তার মনে হলো এই মহিলার জন্য অন্তত ভদ্রতা বোধে, সৌজন্যের খাতিরে আমার সাহসী হওয়া দরকার। আর ওই মহিলার নিরাপত্তার জন্য এটাকে মেরে ফেলা দরকার। কিন্তু এই মহিলাটি ওটাকে দেখতে পাননি। তিনি বিস্মিত হয়ে দেখছিলেন স্টুয়ার্টের হিংস্রতা। স্টুয়ার্টের অজান্তেই তখন তার চোখ মুখে আশ্চর্য দানবের ছায়া খেলা করছিল। যদিও সেই হিংস্রতা তার পায়ের নিচের জন্তুটার মতো নয়, যে এমন তার জুতোর শ্বাস খাওয়ার চেষ্টা করছে। স্টুয়ার্ট জোর করে অন্যদিকে তাকালো। অন্য মনস্কভাবে রাস্তা পার হবার চেষ্টাও করল, কিন্তু আশ্চর্য সে স্বাভাবিক হতে পারল না। স্টুয়ার্ট হোলভার একটি পাবলিশিং কোম্পানির সম্পাদক। তার অফিস সেন্ট পলসের থেকে মাত্র কয়েক পা। 5 বছর আগে যখন জেনির সঙ্গে তার প্রথম দেখা, তখন জেনিও সেখানেই সেক্রেটারি ছিল। এখন জেনি নদীর দক্ষিণ দিকে অন্য এক পাবলিশিং কোম্পানিতে ঢুকেছে। সম্প্রতি কোম্পানি জেনিকে একটি গাড়িও দিয়েছে। স্টুয়ার্ট জেনির উচ্চশাকে গাড়ি চালানো শেখাতে সমর্থন করে। জেনির সাফল্যে সবসময় আহ্লাদিত হয়, প্রশংসা করে, কিন্তু জেনির সাফল্য কখনো কখনো তাকে অস্বস্তিতে ফেলে। যদিও সে ঘুণাক্ষরও সেটা প্রকাশ করে না। মাঝে মাঝে তার মনে হয় জেনির হয়তো তাকে আর প্রয়োজন নেই। সত্যি কি আর প্রয়োজন নেই? জেনির গাড়ি চালানোর সময় যাত্রীর আসনে বসে তার এই কথা আরও বেশি মনে হয়। মাঝে মাঝে মনে হয় কোনো কিছু যদি আমাদের বিচ্ছিন্ন করে দিত ভালো হতো। জিজির ভবিষ্যৎ হয়তো এতে ভালো হতো, আর উজ্জ্বল হতো। আসলে কেমন একটা দৃশ্য, একটা অদৃশ্য দেয়াল আমাদের সম্পর্কের মধ্যে চলে আসছে বারবার। আর জেনির গাড়ি চড়ার প্রস্তাব কেন মেনে নিলাম না? পরক্ষণে এই ভাবনা মাথায় এলো। স্টুয়ার্টের স্বামী স্ত্রীতে সূক্ষ্ম অশান্তি, দ্বন্দ্ব সব তো হয়েই থাকে। অফিসে ঢুকেই কার্পেটে জুতোর শোল বেশ কয়েকবার মুছে নিল স্টুয়ার্ট। ওপরে তার ডেস্কে গাদাগাদি করে 2জন সম্পাদক আরেকটি মেয়ে বসেছিল। মুখোমুখি হতে সে মেয়েটির চোখে অপরাধবোধ টের পেল। আসলে মেয়েটি ছেলেদের যেসব কথা জানা উচিত নয় সেই গোপন গল্পগুলো করছিল। স্টুয়ার্ট পরিস্থিতি সামলে হেসে বলল, আমি তোমাদের কাছ থেকে 1 কাপ কফি পেতে পারি? সত্যি কি তুমি চাও? তবে নিশ্চয়ই পেতে পারো, বলে তারা চলে গেল। স্টুয়ার্টের সেক্রেটারি একটি সাদা পেপার ব্যাগ, যাতে নতুন লোগো ছাপা হয়েছে, তাকে দেখাতে নিজের ডেস্কে ডেকে এলো। আপনি কি কফি খাবেন? ঠাট্টা করছিলাম ফ্র্যাঙ্কি, তুমি তো জানো আমি নিজেকে সবসময় কফির সঙ্গে রাখি। সহকারীর কর্তব্য তুমি কতটা পালন করেছো এটা মাঝে মাঝে পরীক্ষা করতে ইচ্ছে করি ফ্র্যাঙ্কি। জেনির সঙ্গে কথা বলতে বলতে স্টুয়ার্টের তখন প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল। আসলে সে চাইছিল জেনিকে সব ঘটনা খুলে বলতে, আর যা যা ঘটলো সব ব্যাখ্যা করতে। আসলে এই মুহূর্তে স্টুয়ার্ট অন্তত একবার জেনির গলা শুনতে চাইছিল, তাহলে হয়তো একটু শান্তি পেতাম। কিন্তু না, সংযত হই। যখন রোজ ফোন করি তেমন আজই করব। ফোন করতে জেনির সেক্রেটারি বলল জেনি মিটিংয়ে। তবে ওকে বলো স্টুয়ার্ট ফোন করেছিল,
স্টুয়ার্ট জানে এবার জেনি তাকে ফোন করবে অন্য দিনের মতো। কিন্তু জেনি আর ফোন করলো না। 5টা বাজতে স্টুয়ার্ট আবার জেনির অফিসে ফোন করলো। শুনলো জেনি সেদিনকার মতো বেরিয়ে গেছে। স্টুয়ার্ট অবাক হয়ে গেল। জেনির তাড়াতাড়ি কাজ থেকে চলে যাওয়া, ফোন না করা সবটাই তার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিল। তবে কি জেনির শরীর খারাপ হলো? স্টুয়ার্ট 6টা বাজতেই ব্রিফকেসে একটা পাণ্ডুলিপি ভরে অফিস থেকে বেরিয়ে পড়ল। জেনি কেন এমন করছিল সে ভাবছিল। রেগে গেলেও জেনি তো ফোন অন্তত করে একবার। তাদের কখনো তো এমন হয় না, কোনো কিছু চেপে রাখে না। পরস্পরের কাছ থেকে আর ফিরতি কোনো ফোন ভুলে যাওয়া তো তখনই নয়। পাতাল রেল স্টেশন থেকে বেরিয়েও স্টুয়ার্টের অস্বস্তি হচ্ছিল। ফুটপাথে তার পাশের গলিগুলোয় অজান্তে চোখ বোলাচ্ছিল সে। দু একবার উড়ন্ত কাগজের টুকরো ভীষণ চমকে উঠল সে। কিন্তু সকালের সেটের কোনো চিহ্নই আর দেখা গেল। হয়তো কোনো ক্ষুধার্ত কুকুর সেটাকে খেয়ে ফেলেছে। স্টুয়ার্ট ভাবলো কিংবা এমনও হতে পারে যে ওটা নিজের জায়গায় ফিরে গেছে, যেখানে ওর মতো আরও অনেকে রয়েছে। এরকম ভাবতে ভাবতে আর পথচারীদের নানান রকম আলোচনার কথা শুনতে শুনতে স্টুয়ার্ট হাঁটছিল। স্টুয়ার্ট বাড়ি ফিরে দেখলো জেনি তখনও ফেরেনি। অগত্যা 1 কাপ চা করে নিয়ে এসে অপেক্ষা করতে থাকলো। তখন দরজা খোলার শব্দ পায়। চা শেষ করতেই সিঁড়ির দরজা খোলার শব্দ পেল স্টুয়ার্ট। এইবার স্বস্তি পাচ্ছি, হালকা হালকা হওয়া যাবে, মনে মনে বলল সে। জেনির মুখের দিকে তাকিয়ে আশ্চর্যভাবে সকালের অফিসের বিরক্তিকর মহিলাদের কথা মনে পড়ে গেল। নিজের বাড়িতে নিজেকে অনধিকার প্রবেশকারীদের মতো মনে হলো স্টুয়ার্টের। এইবার জেনি হাসল, কিন্তু স্টুয়ার্টের বিস্বাদ লাগলো। জেনি বলে উঠল, তুমি এত তাড়াতাড়ি? আমি আশাই করতে পারিনি। আমি আজও তোমার টেলিফোন করে পাওয়ার চেষ্টা করেছি 2বার, কিন্তু ওরা বললো তুমি চলে এসেছো। আমি ভাবলাম তোমার কোনো অসুবিধে। আমি কি ঠিক আছি? হ্যাঁ, তোমায় ভালোই দেখাচ্ছে। জেনিকে তার ভালো লাগে। যে কোনোভাবেই তার লম্বা সরু আঙুলগুলো, তার ছোট করে কাটা কোঁকড়ানো চুল, তার ঈষৎ বিবর্ণ মুখচ্ছবি আর তার উজ্জ্বল নীল চোখ দুটি। তার চিবুকে গালে এখনো সামান্য রক্তাভা টের পেল স্টুয়ার্ট। দাঁতে ঠোঁটে চেপে ধরে জেনি আশ্চর্যভাবে তাকালো তার দিকে, যেন নিশ্চয়ই কিছু করতে চাইছে সে। বলল, একটা পুষিয়ে রাখলে কেমন হয়? স্টুয়ার্ট নিশ্চিত যে জেনি কুকুর বা বিড়ালের কথা বলছে না। এটা আমার গাড়ির নিচে এসে পড়েছিল। যদি আমি লক্ষ্য করতাম তাহলে তো ওর ওপর দিয়ে চলে যেত। বলতে বলতে জেনির শরীর শিহরিত হলো। হায় ভগবান, তুমি নিশ্চয়ই ওটাকে বাড়িতে নিয়ে আসোনি জেনি? জেনি রুষ্ট হয়ে স্টুয়ার্টের দিকে তাকালো। নিশ্চয়ই জেনেছি, আমি তো ওটাকে রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি না। যে কেউ তাহলে ওটার ওপর দিয়ে চলে যাবে, অথবা মারিয়ে। স্টুয়ার্ট ভাবল, আমার সঙ্গে আজ যা হয়েছে তা জেনিকে বলা যাবে না। এইভাবে স্টুয়ার্ট শঙ্কিত হল। হয়তো সেটা একটা বিড়ালই হবে জেনি উদ্ধার করে নিয়ে এসছে। কিন্তু জেনি সেটা কি? জেনি এবার আশ্চর্য উত্তেজিত হয়ে হাসল। আমি ঠিক জানি না, তবে এটা ভীষণ দুর্লভ কিছু, এটা বুঝছি। বলতে বলতে সে হাতে ধরা বড় বড় ব্যাগ থেকে জিনিসটা বার করল। দেখো, এটা খুব সুন্দর না? স্টুয়ার্টের মনে হলো একসঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে থাকা দুজন মানুষের পছন্দ এত আলাদা হয় কিভাবে। যেটাকে সে প্রাণপণে মেরে ফেলতে চেয়েছিল, এখনো চাইছে, সেটাই প্রেমে জেনি কীভাবে পড়ল। তবু স্টুয়ার্ট সতর্ক হয়ে নিরীহভাবে বজায় রাখল, শুধু বলল, সুন্দর। জেনি সযত্নে ওঠাকে ব্যাগ রাখা থেকে স্টুয়ার্টের খুব অস্বস্তি হল। আমি জানি এটা তেমন করুণা বা দয়া জাগায় না, কিন্তু তাতে কী এসে যায়? এটা প্রথমবার দেখতে ভয়াবহ লাগলেও এটা আসলে। বলতে বলতে জেনির মুখ থমথমে হয়ে গেল। আরও নিচু গলায় জেনি বলল, তখন আমি বুঝলাম যে এটা কত অসহায়। এটা যেন একান্তভাবে আমার সাহায্য চাইছিল। কি অসহায় সে চাহনি। ওহ যাকে, এটা দেখে তোমার ব্যাং রাজপুত্রের কথা মনে পড়ছে না? কোন রাজপুত্র? সেই যে রাজার ছোট ছেলে 2 দাদার চক্রান্তে ব্যাং হয়ে গিয়েছিল। স্টুয়ার্ট গল্পটা মনে করতে পারল, কিন্তু জেনির এই পুরনো মানসিকতা সে সমর্থন করতে পারছিল না কিছুতেই। অধৈর্যভাবে মাথা নেড়ে সে বলে, কিন্তু এটা তো বই থেকে উঠে আসেনি। এটাকে তুমি রাস্তায় পেয়েছো বাস্তবে। এমনকি তুমি জানো না যে এটা কোথা থেকে এসছে, ক্ষতিকারক বা দূষিত কিনা। জানো কি?
ক্ষতিকারক ভয়ের দূষিত যিনি প্রায় না শোনার ভান করে বলল, হ্যাঁ, তুমি কি জানো? আমি এটার সঙ্গে সারাদিন ছিলাম। এটা আমাকে বা অফিসের কাউকে বিরক্ত করেনি, বরং এভাবে রেখে দেওয়ায় খুব খুশি হয়েছিল। কানের পাশে নখ দিয়ে আলতো করে আঁচড় দেওয়া ও পছন্দ করে, কিন্তু এটা জীবনবাহকও হতে পারে। বাজে কথা বলো না তো। তুমিই বলো না। এটা যে দেশের, তারই বা প্রমাণ কোথায়? এটা হয়তো উত্তর আমেরিকা বা আফ্রিকা বা অন্য কোথাও থেকে খুব সংক্রামক জীবাণু বহন করে নিয়ে এসছে, তাও তো হতে পারে। এবার কিন্তু তুমি বাজে কথা বলছো। তুমি জেনে রাখো, আমি তোমায় বলছি, এটা আমি রাখবই। তোমার কি নেশা হয়ে গেছে নাকি? বলতে বলতে হঠাৎই ঘর থেকে বেরিয়ে গেল জেনি। স্টুয়ার্টের মনে হলো হাতের গ্লাস এখনই ছুঁড়ে মারে। চোখ বন্ধ করে শ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবে। আমাদের যে কোনো তর্কই একরকম ফল হয় কেন? এটা আমাদের বিবাহিত জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠছে দিনে দিনে। জেনির উচ্চাসা অযৌক্তিকতায় আমি তো মনে চাই না, কখনো বরং মেনেই নি। আসলে ফ্র্যাঙ্কি নিজের ডেস্কের কাছে গেল, অন্যমনস্কভাবে কাগজপত্র নাড়াচাড়া করতে করতে বলল, আসলে এটাকে একা রাখা যায় না। তাহলেও দুঃখ পেতে পারে, হারিয়েও যেতে পারে। অশান্তি একদম চাই না আমি, কিন্তু জেনি কি তা বোঝে আমি কেন ওর সব কিছুতে সায় দিই? প্রাণপণে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল স্টুয়ার্ট। জেনি ফিরতেই সে বলল, আমি দুঃখিত জেনি। যদিও জেনেরই দুঃখ প্রকাশের কথা ছিল। জেনি তার দিকে না তাকিয়ে কাঁধ ছাকালো শুধু। আজকে ডিনারে বাইরে যাবে? স্টুয়ার্ট জিজ্ঞাসা করলো। না, আমি যাব না, আসলে আমার কিছু কাজ আছে। তোমায় কি তবে কোনো পানীয় এনে দেবো? তুমি আসবার আগে আমি একবার মাত্র খেয়েছি। সত্যি বলছি জেনি, বিশ্বাস করো। আচ্ছা, অল্প দাও, খুবই অল্প। বলতে বলতে জেনি সোফায় বসে পড়ল। ব্যাগটা তখনও তার পায়ের কাছে পড়ে আছে। আধশোয়া হয়ে জেনি বলল, আমার ছোট্ট সোনার কি হবে? সাধারণত স্টুয়ার্ট জেনির পাশে বসেই অন্যদিন, কিন্তু আজ জেনির কোলে সেই বিবর্ণ জন্তুটাকে দেখে গ্লাস হাতে ঘরের অন্যদিকে যেতে যেতে স্টুয়ার্ট বলল, পাগলামি করো না জেনি, এটা পোষার মতো কোনো পদার্থই নয়। বলেই স্টুয়ার্ট লক্ষ্য করলো জেনি উত্তেজিত হয়ে পড়েছে, কিন্তু শান্তভাবে ওটার গায়ে হাত বোলাতে বোলাতে জেনি বলল, তোমার কথা একদম ঠিক, কিন্তু এটা যে অন্যরকম। ছেলে বা মেয়ে যাই হোক, যা ঘটেছে তারপরের দায়িত্ব নিতে আমি বাধ্য। মৃদু হেসে জেনি জন্তুটাকে বলল, আমরা সত্যিই জানি না তুমি ছেলে না মেয়ে। আমার সোনাটা জানি না কি। স্টুয়ার্ট এবার সতর্কভাবে বলল, আমি দেখছি তুমি এবার কিছু একটা বাঁধিয়ে ছাড়বে, কিন্তু মনে রেখো এটা ভালো কিছু নাও হতে পারে। আমিও কিছুতেই এটাকে রাস্তায় একা ছেড়ে আসতে পারবো না স্টুয়ার্ট। না তা নয়, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো জেনি, ওটা কোনো পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে আনতে হবে। জেনি ঠান্ডা বিরক্তিকর চোখে তার দিকে তাকিয়ে আসে বুঝতে পেরেও স্টুয়ার্ট বলে যেতে থাকলো, বোঝার চেষ্টা করো জেনি, তুমি রাস্তায় একটা অদ্ভুত জিনিস পেলে আর সেটা তুলে নিয়ে চলে এলে, এটা কি ঠিক হচ্ছে? তাছাড়া ওটা কি খায় তুমি জানো না? আমি লাঞ্চের সময় ফল দিয়েছিলাম, ও খেয়েছিল, আর নিশ্চয়ই ও জুসও খেতে পারবে, তবে ও চিবোতে পারে ভাবিনি। কিন্তু তুমি সঠিক জানো না। জানো কি, আসলে ও জীবন্ত কিছুই হয়তো খায়। সেটা হলে তুমি ওকে ইঁদুর, খরগোশ এসব এনে খাওয়াতে পারবে রোজ। ও তুমি তো, তাকে ছাড়ো, তুমি ওটাকে নিয়ে তাহলে পশু চিকিৎসকের কাছে যাও। যাবে? এত ঘনিষ্ঠ হচ্ছে, এটা ঠিক হচ্ছে কি জেনি? আর তাহলে তো আমি এটাকে রাখতে পারবো যদি ডাক্তার বলে এটা ঠিক আছে, বাজে কিছু খাবে না। কি পারবো তো রাখতে? ঠিক আছে, তখন এই বিষয়ে কথা বলবো আমরা। ও মুখ ভার করো না, আমি তোমার বাবা নই যে তোমার কি করা উচিত শেখাবো গম্ভীর হয়ে। এই জন্যই বোধ হয় অশান্তি যুক্ত হয় পৃথিবীতে। এই একগুঁয়েমি স্টুয়ার্ট ভাবল, মুখে অবশ্য অন্য কথা বলল, আমরা এই যে একে অন্যের বক্তব্য নিয়ে ভাবছি, এটাই তো মীমাংসার সূত্র মানিয়ে চলে। তুমি ওই প্রাণীটাকে পরীক্ষা করিয়ে আনো আগে, আমিও পোষ্য রাখার ব্যাপারটা মেনে নিতে চেষ্টা করি। হয়তো আমি পছন্দ করে ফেলতে পারি। ওটার কি কোনো নাম রেখেছ? জেনির চোখের আলো ঝলসে উঠল। না, আমরা যদি এটাকে তাহলে একটা নাম ঠিক করে একসঙ্গে বসে ঠিক করে নেবো না হয়।
স্টুয়ার্ট অস্বস্তির একটা খোঁচা তবুও দূর করতে পারল না। মনে মনে তবু সে শুধু সুখকর মুহূর্তগুলির কথা কল্পনা করতে লাগলো। সেদিন রাতে স্টুয়ার্টের ঘুম আসছিল না। ঘুমানোর চেষ্টা করতে করতে তার চোখে ভেসে উঠছিল তার পায়ের নিচে চাপা পড়া, আর্তনাদ করা সেই ভয়ঙ্কর জিনিসটার ছবি। অথচ স্টুয়ার্ট ওই উন্মত্ত খুনি ইচ্ছের কথাটা কিছুতেই মেনে নিতে পারছিল না, অস্বীকারও করতে পারছিল না, ভুলে যেতেও পারছিল না। জেনির ঠিক দোটানার সময় তার পাশে নিঃশ্বাস ঘুমে। আর স্টুয়ার্টের মেরে ফেলা পশুটার যমজ প্রায় যেটা জেনে নিয়ে এসেছে। বাথরুমে শুয়ে শুয়ে সেটা তখন বেড়ে উঠছিল। স্টুয়ার্ট এক মনে অন্য প্রসঙ্গ ভাবতে চেষ্টা পারছিল না। আর স্টুয়ার্টের মেরে ফেলা পশুটার যমজ তার রাগ ভয়ে ভুলে সে নিজের খুনিটা দমন করেছে। হয়তো সে খানিকটা সময় বেশি নিল, কিন্তু এখন মনে হচ্ছে সে অমূলক ভয় করছিল। স্টুয়ার্ট ভাবছিল আসলে ছোট্ট জিনিসটা সত্যিই সুন্দর, অসহায়। ওটা আমার সাহায্য, স্নেহ চায়। ওটা তো ক্ষতিকারকও নয়। আস্তে আস্তে এইরকম সব ভাবনা স্টুয়ার্টের হাত ধরে ভয়ের রাগ ও ঘেন্নার রাজত্ব পার করে তাকে আশ্চর্য ভালোবাসার জগতে নিয়ে গেল, যেখানে আলো, হাওয়া, ফুল সব যেন অন্যরকম। ঘুমের গভীর অতলে সেই দেশ যেখানে তার আর জেনির হাসি আর ভালোবাসা, মাঝখানে কোনো ভুল বোঝাবুঝি নেই। মাঝরাতে ঘুম ভেঙে গেল স্টুয়ার্টের। বিছানার থেকে নেমে অন্ধকার হলঘরে পৌঁছে তার মনে পড়ে গেল বাথরুমে ওটা আছে। আবার সেই অস্বস্তিতা ফিরে এলো স্টুয়ার্টের। বিছানায় ফিরে যাই না, একবার দেখেই যাই ভেবে স্টুয়ার্ট বাথরুমের দরজা খুলল, হাতে আলো জ্বালল, ভেতরে গেল। স্টুয়ার্ট ভেবেছিল ওটা হয়তো এতক্ষণে ফুটবলের মাপে হয়ে গেছে বাঁচতে বাঁচতে। দরজা খুলতে খুলতে ছুটতে সে ধাক্কা মারবে, অথবা সেই ওটাকে মেরে ফেলবে। দরজা খুলে সে দেখলো ওটার নেই। যদিও স্টুয়ার্ট ওটাকে মেরে ফেলতে চাইছিল। জেনি ভালোবাসে শুধু এই কথা ভেবেই নিজের ইচ্ছেটাকে দমন করেছিল। শেষ পর্যন্ত অস্থির হয়ে স্টুয়ার্ট বাগানে চলে গেল। ভিজে ভিজে কাদা বাগানের জঞ্জাল বাক্স, ঠান্ডা হাওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে দুর্বল মতো চন্দ্রমল্লিকা গাছগুলো জ্বলতে শুরু করলো সে। কেমন একটা ঘোর যেন তাকে পেয়ে বসছে। পাজামা ভিজে যাচ্ছে কাদা জলে। সে কি চন্দ্রমল্লিকা গাছে জল দিচ্ছে? বুঝতে পারছে না ঠিক। অথচ জেনি খুব আশায় এই গাছগুলো লাগিয়েছে। ফিরে হলঘরে এসে তার অস্বস্তি যেন বেড়ে গেল। বাথরুমের আলো এখনো জ্বলছে। দরজা বন্ধ করতে করতে জেনির কথা শুনতে পেল সে। খুব আস্তে আস্তে জেনি বলছে, ভয় নেই, ভয় নেই, এখানে কেউ তোমায় কিচ্ছু বলবে না। তুমি নিরাপদ, এখানে একদম নিরাপদ, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। নিঃশব্দে স্টুয়ার্ট বিছানায় চলে গেল। নিজেকে বারবার যেন আগন্তুক মনে হচ্ছে আজ। ঘুমানোর আগে পর্যন্ত জেনির ফিসফিসে ঘুম পাড়ানোর সুর কানে আসছিল। আর জেনি পাশে বসে এসে শোবে, ওই ভাবনার তালগোলে ঘুমিয়ে পড়ল সে। জেনির সঙ্গে তর্ক না করলেও জেনি যখন বলল যে সে পশু চিকিৎসক বলেছেন এটা ক্ষতিকারক নয়, তখন স্টুয়ার্টের কিছুতেই বিশ্বাস হলো না। তো স্বাভাবিক হলে স্টুয়ার্ট জিজ্ঞাসা করল, তিনি বলেছেন এটা কিরকম প্রাণী, এর নাম কি? তিনি জানেন না। তা না জানলে তিনি কি করে বুঝলেন যে এটা ক্ষতিকারক নয়? আচ্ছা স্টুয়ার্ট, তুমি কি বলতে চাও বলো তো? তুমি ছাড়া আর কেউ তো এভাবে প্রশ্ন করছে না। তোমার কি হলো? তারপর এটার জন্মানোর প্রমাণপত্র চেয়ে বসবে দেখছি এবার। স্টুয়ার্ট দেখলো জন্তুটা জেনির কাজ ঘেঁষে বসে আছে। আর ওটাকে খুবই কোমল, খুবই দুঃখী মনে হচ্ছে। রাগ চেপে স্টুয়ার্ট বলল, আর কেউ বলতে তুমি কাদের কথা বলছো বলো তো? সবাই সবাই, যারা আমার সঙ্গে কাজ করে। জেনি ঝাঁঝিয়ে উঠল, এমনকি যারা ঈর্ষাতুর সব কিছুতে তারাও। বলতে বলতে জেনি সেই জন্তুটাকে আদর করতে লাগলো। স্টুয়ার্টের মনে হলো জেনি আর কখনোই তাকে আদর করবে না। যখন সে ফিরে আসে বাড়িতে, জেনি রোজ তাকে আদর করে, কিন্তু আর করবে না। এখন থেকে সে সময় সবটুকু ওই হতচ্ছাড়াটাই। উফ, ভাবতে পারছিল না স্টুয়ার্ট। আমি ওটাকে রেখে আসি, জেনি খুব আস্তে আস্তে বলল। তুমি যদি সত্যি এটাকে পছন্দ না করো তাহলে, বলতে বলতে থেমে গেল। কি আশ্চর্য নীরবতা! কিন্তু আমি এটাকে ছাড়তে পারবো না। স্টুয়ার্টের মনে হলো তাদের সম্পর্কের এই বোধহয় শেষ পর্ব। কিন্তু কিছুই হয়নি, এমন ভান করার চেষ্টা করলো সে। আজ বাইরে খেতে যাবে? চলো যাই।
জেনি মাথা নাড়ল। না, আমি এখানেই থাকবো। ওর সঙ্গে কারো থাকা দরকার। তুমি যাও না, আমার জন্য একটু এনো বরং। না আনলে কোনো ব্যাপার নয়, রুটি আর সামান্য ভাজা কিছু আমার রাতের জন্য যথেষ্ট। আর তোমার ছোট্ট বন্ধু ওর জন্য কি আনবে? জেনি সামান্য হাসলো। ওকে আমি আগেই খাইয়েছি। তবু তুমি বললে ধন্যবাদ স্টুয়ার্ট। আটভাবে তাকিয়ে হাসলো জেনি, অদ্ভুতভাবে। রাস্তায় বেরিয়ে স্টুয়ার্টের মনে হচ্ছিল ওদের দুজনের থেকে অনেক দূরে চলে যায় কোথাও। রেডিওতে গান বাজছে, বিরহের গান। এই গানটা ছোটবেলায় মা খুবই গাইতেন। মনে হতেই থমকে গেল স্টুয়ার্ট, চোখে জল এসে গেল। এখন রাস্তাটা ঝাপসা লাগছে। সে রাত্রে জেনির সোফা কাম বেডে আলাদা বিছানা করলো। ও বাথরুমে শুতে পারবে না স্টুয়ার্ট, আর সেটা ঠিকও হবে না। ওকে কি বিছানা করে দিচ্ছ? হ্যাঁ, আসলে বেচারা এই নতুন অচেনা পরিবেশে কেমন হতভম্ব হয়ে গেছে দেখো। শুধু আমায় কিনেছে। আরে শোনা, আমি আজ ওর সঙ্গে শুই, নাহলে ও ভয় পাবে। ও তোমার ছাড়া থাকতে পারে না, আর আমি? ও তুমি না, কি যে বলো। জেনির গলা কেমন অধৈর্য টের পেল স্টুয়ার্ট। তুমি তো একা শুতে পারো, ও কি পারে? ওই জিনিসটা পারে না। ওকে জিনিস কেন বলছো তুমি? কি বলবে তবে? ওটা যে তোমাকে ছাড়া থাকতে পারবে না বুঝলে কেমন করে? তাছাড়া ওটা বাথরুমে যথেষ্ট ভালো ছিল কাল রাতে। তো সোফাতে ভালোই থাকবে, যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, তুমি তো সব বোঝো। জানো কি ওর সম্পর্কে? পারলে তো মেরেই ফেলতে চাও না? তোমার সাবধানতার চেষ্টা করবে। যদি কালকের কথা জেনে যায় তাহলে কখনোই ক্ষমা করবে না। কখনোই না, এটা তোমার ভুল ধারণা জেনি। জেনির মুখ দেখে মনে হচ্ছিল সে বিশ্বাস করলো। যদিও জেনি স্টুয়ার্টের মনের কথা কিছুই জানত না, তবু তার সংশয় হচ্ছিল। ঠিক তখন জেনি বলেছিল, কয়েকদিন স্টুয়ার্ট, মাত্র কয়েকদিন। ও একটু মানিয়ে নিলেই। স্টুয়ার্ট মেনে নিতে চেষ্টা করছিল। আসলে অন্য উপায়ও ছিল। শুধু মনে মনে সে ভাবছিল, জেনি আমাকে ভালোবাসে ঠিক আগের মতো, আর এই ভালোবাসা চিরকাল থাকবে, চিরটা কাল। স্টুয়ার্টের প্রত্যেকটা দিন বিষণ্ণতার মধ্যে দিয়ে কাটছিল। আজকাল জেনি তাকে গাড়ি করে পৌঁছে দিতে যায় না। সে নিজে বলল খারাপ রাস্তা, বাজে ট্রাফিক, এই দোহাই দিয়ে প্রত্যেকদিন এড়িয়ে যায়। আর স্টেশন পর্যন্ত সামান্য দূরত্বে পৌঁছে দেওয়া তো হাস্যকর। এরকম কথা স্টুয়ার্ট বিদ্ধ হয়। শুধু প্রাণপণে কাজের মধ্যে ডুবে থাকবার চেষ্টা করে। তবু মনে পড়ে যায় এই জেনেই তার সঙ্গ পাওয়ার জন্য কত উন্মুখ থাকতো। এসব কথা মনে পড়ে যায়, আর অদ্ভুত এক কষ্টের স্রোত স্টুয়ার্টকে আমূল ভাসিয়ে নেয়। এখন জেনির নতুন পুষ্যি জেনির সঙ্গে সর্বত্র যায়। সে তার ব্যাগে ওটার জন্য একটা ছোট্ট বাক্স বানিয়ে ফেলেছে। জেনি সেদিনও বলেছিল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি এটার প্রতি যত্নবান আর অন্যরকমভাবে সময় কাটাচ্ছি এর জন্য। কিন্তু তার জন্য তোমার প্রতি অমনোযোগী তো হইনি। আমি অন্য কোনো জীবনসঙ্গী বেছে নিয়েছি তা তো নয়। কী করব? এটা যে সম্পর্ক অন্যরকম। আর দেখো, ঈর্ষা করো না, মনে রেখো তুমি এখনও আমার সঙ্গে। কিন্তু জেনি একবারও ভাবে না আমার পছন্দের কথা, ইচ্ছের কথা। স্টুয়ার্ট ভাবছিল কোনো না কোনো দিন জন্তুটাকে ঠিক মেরে ফেলবে, কিন্তু হঠাৎ করে নয়, সতর্ক হয়ে, পরিকল্পনা করে, বিষ দিয়ে কিংবা অ্যাসিড দিয়ে। কিংবা আর ভাবতে পারে না স্টুয়ার্ট, শুধু মনে হয় কোনোদিন হয়তো জেনি ওটাকে ভুলে যাবে, আবার তাদের জীবন ফুলের মতো স্নিগ্ধ হয়ে উঠবে। জেনি খুবই মূল্যবানকে যেন কিছু দেখেছে, এইভাবে প্রায় জন্তুটাকে দেখে। আর এতই দামি ভাবে যে মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। এমনকি স্নান করতে গেলে ওটাকে নিয়ে যায়, বাথরুমে গেলেও। ভাবা যায়? স্টুয়ার্ট দু একবার দায়িত্ব নিতে চাইলে জেনে শুধু হেসেছে। কখনো একা একা স্টুয়ার্ট কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে বাইরে ঘোরে। কোনো কোনো দিন সহকর্মীদের সঙ্গে পান করে। কোনো কোনো দিন একা বাইরে রাতের খাবার খেয়ে ফেরে। জেনির সঙ্গে সে সময়টা আগে কাটাতো, সেটা এখন এভাবেই কাটায়। তবু স্টুয়ার্ট জেনির সঙ্গে তর্ক করে না। শুধু ভাবে জেনি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে, আমাকে যতটা দায়িত্ব নিতে দেবে। আবার আমাদের জীবন একার মতো নিটল উজ্জ্বল হয়ে উঠবে। এইরকম দিনগুলোতেই একদিন দুপুরে খাবার খেয়ে অফিসে ফিরে স্টুয়ার্ট দেখল তার সহকারীর পাশে অন্য এক সম্পাদক বসে ফিসফিস করে গল্প করছে আর হাসছে।
ইতস্তত করে স্টুয়ার্ট ডাকলো, এই লিন্ডা। লিন্ডা গড়ালির ওপর ভর দিয়ে অপ্রস্তুত অবস্থায় ঘুরে দাঁড়ালো, চুল ঠিক করে নিল আঙুল চালিয়ে। শঙ্কিত হয়ে তাকিয়ে বলল, না মানে আসলে স্টুয়ার্ট, আমি এই 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 মাত্র। ফ্র্যাঙ্কি ঠিক এই সময় এসে এক গোছা জেডক্স দিয়ে গেল। ও আরে কি খবর তোমাদের, ভালো খাওয়া দাওয়া হয়েছে মনে হচ্ছে। লিন্ডার মুখ আরও লাল হয়ে গেল। আসছি বলেই বেরিয়ে গেল সে দ্রুত। হঠাৎ স্টুয়ার্টের নজরে এলো একটা পঙ্গু ডানা ছাড়া সেই জন্তু ফ্র্যাঙ্কির ডেস্কের পাশের মেঝেতে পড়ে আছে। জন্তুটা তার দিক যেন তাকিয়ে সেটা কুৎসিত মুখ থেকে সামান্য শব্দ করছে। দেশলাই কাঠের মতো সরু পায়ে একটা সোনার চেন বাঁধা, সেটার অন্যদিকে ড্রয়ারে ঢুকে আটকানো। কোনো কিছু না বলে আনলে লোকে বেঁধে রাখে না, এই ভাবছেন তো? ফ্র্যাঙ্কি বলল। স্টুয়ার্ট তার বিষয়ে অসন্তোষ ফ্র্যাঙ্কিকে বুঝতে দিল না ইচ্ছে করে। আসলে ফ্র্যাঙ্কি জন্তু যেন ওর অফিসের সঙ্গে আনা শবতের মধ্যে পড়ে না। কিন্তু এটা জন্তু নয়, তবে এটা কি আমি জানি না, আপনি বলুন এটা কি জিনিস। সেটা বিষয় নয়, বিষয় হলো তুমি এটাকে এখানে আনতে পারো না, আমি এটাকে বাড়িতেও রেখে আসতে পারি না। কেন? অজুহাত হিসেবে তোমার কথা বলেই ভালো। ফ্র্যাঙ্কি এবার একটু তীব্রভাবে স্টুয়ার্টকে দেখল। স্টুয়ার্ট যদিও ভালো রকমভাবে জানে সে কি বলছে, বিশেষ সম্বন্ধে বলছে, তবু বলল, তোমার বিশেষ বন্ধু ওটা সম্পর্কে কিছু বলে না? আমার কোনো বিশেষ বন্ধু নেই। বলতে বলতে ফ্র্যাঙ্কির গলায় রাগ ফুটে উঠছিল। অল্প সময় এসে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে প্রয়োজনই হয়তো বোধ করিনি আমি। তুমি এই জন্তুটাকে এখানে রাখতে পারো না, এটা যাই হোক তুমি এটাকে বাড়ি নিয়ে যাও। অধৈর্য গলায় ফ্র্যাঙ্কি বলল, এখনই কি? স্টুয়ার্টের এক মুহূর্তে অদ্ভুত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল হ্যাঁ বলে দেয়। কিন্তু তখনও পাণ্ডুলিপি পাঠানো হয়নি, চিঠিগুলো টাইপ করা হয়নি। অগত্যা শুধু বলল, এটাকে আর এখানে এনো না কখনো, কেমন? ফ্র্যাঙ্কি উত্তরে কি বললো বোঝা গেল না। স্টুয়ার্ট ক্লান্ত বোধ করছিল, ভীষণ ক্লান্ত। মনে হচ্ছিল ফ্র্যাঙ্কিকে বলি কি করা উচিত। কিন্তু ফ্র্যাঙ্কি আমার বউ নয় যে আমার সব কথা মেনে নেবে। পরদিন থেকে ফ্র্যাঙ্কি হয়তো আবার ওটাকে সঙ্গেই আনবে, লুকিয়ে রাখবে, কিংবা আনবে না। এইসব ভাবনার ফেরে ক্লান্ত স্টুয়ার্ট নিজের ঘরে গিয়ে দরজা ভেজালো, নিজের ডেস্কে মাথা রেখে বসে রইল অনেকক্ষণ নিঃশব্দে। আর সেই দিনই সন্ধ্যাবেলা বাড়ি ফিরে স্টুয়ার্ট দেখল জেনি জন্তুটাকে নিজের রক্ত খাওয়াচ্ছে। স্টুয়ার্ট আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। ওটা নিশ্চয়ই রক্তচোষা বাদুড়, নিশ্চয়ই। তাহলে জেনি তো অসহায়, ওর কবলে পড়া হতভাগিনী। জেনি যেন আশ্চর্য ঘরের মধ্যে ওটাকে নিজের শিরা থেকে রক্ত খেতে দিচ্ছে। মুহূর্তের জন্য যেমন কোনো চিৎকার করে শুনতে হয় তেমনই সে উড়ে উঠল জেনি। কিন্তু স্টুয়ার্ট চুপচাপ দেখে যেতে থাকলো গোটা ঘটনা। একটু পরে জেনি স্বাভাবিক হলো। জন্তুটার খাওয়া শেষ হলে জেনি সেটাকে নিয়ে নিজের উপর রাখলো। এবার স্পিরিট দিয়ে ভিজিয়ে নিজের ছোট্ট ক্ষতে তুলে ফসে দিল সে। তারপর প্রশান্ত চোখে স্বামীর দিকে তাকালো। ওর খাবার দরকার ছিল, ও তো চিবোতে পারে না, তাই ওর রক্ত দরকার, এটুকুই দরকার। কিন্তু আমি ওকে কোনো কুকুর বিড়ালের রক্ত খাওয়াতে পারি না। তুমি তো জানো আমি এইসব ব্যাপারে একটু খুঁতখুঁতে। তাছাড়া ব্যাপারটা বেশ সোজা, ও তো আমায় আঘাত করে না, এটা আসলে আমাকেই আঘাত করে। স্টুয়ার্ট ভাবল। জেনি, ও প্লিজ। স্টুয়ার্ট জেনি অধৈর্য হয়ে বলল, এটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে আমি চাই না। ও এমন কিছুই খায় না যে আমার পক্ষে ক্ষতিকর হতে পারে। আর জেনি, অন্তত আমার জন্য তুমি তো ওটাকে ত্যাগ করো না। কিছুতেই না। বলতে বলতে জেনি কুৎসিত বিদঘুটে জিনিসটাকে আঁকড়ে ধরলো আর আবেগহীন ঠান্ডা স্থির দৃষ্টিতে স্টুয়ার্টের দিকে তাকালো। আমি দুঃখিত, কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা আমি করব না। আমি যদি তুমি ওটাকে মেনে নিতে না পারো, তুমি আমাকেই ছেড়ে দাও। এই কথাটা এড়ানোর জন্য স্টুয়ার্ট একদম চেষ্টা করছিল, কিন্তু তাই হলো। এবার সে ভাবলো তর্ক চালিয়ে যাবে, কিন্তু তারপরই মনে হলো তার আর কোনো অর্থ হয় না। জেনি তো বলেই দিয়েছে। জেনির দিকে তাকিয়ে স্টুয়ার্ট দেখলো এই মেয়ে সে মেয়ে নয় যাকে সে ভালোবাসত, যার সঙ্গে সারাটা জীবন রঙিন স্বপ্ন দেখতে চাইত। এ যেন দূরতম দ্বীপের কোনো অধিবাসী, অন্য ভীষণ অচেনা কোনো নারী। এই বাড়ি, এই জায়গা সবই তার, কেন সে ছাড়বে? স্টুয়ার্ট ভাবল। কিন্তু জেনি, ওর যদি চলে যেতে হয় তাহলে ওকে তো রাস্তায় থাকতে হবে।
তা কী করে হয়? আমি সেটা কিছুতেই পারবো না। এসব ভাবনায় ঘোরাফেরা করতে করতে স্টুয়ার্টের মনে হলো জেনির প্রতি তার দায়িত্ববোধ তো শেষ হয়নি এখনো। অতএব জেনি, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আর একটা ফোন করবো তার আগে, ঠান্ডা হয়ে বলল স্টুয়ার্ট। কাজের সূত্রে চেনা কারো মাধ্যমে তখন একটা মেসের ঠিকানা খুঁজতে চাইছিল। যদিও কিছু না পেলে তার ভাই তাকে একটা ঘরে থাকতে দেবে বলেছিল, সে জানে। এইসব চিন্তা করতে করতে বাড়ি ছাড়ল স্টুয়ার্ট। একটা বাড়ি পেয়ে গেল। পুরোনো বাড়ির থেকে এটাতে হেঁটেই আসা যায়। তবু সে কখনো জেনির কাছে যায়নি। আর আসলে অবাঞ্ছিত হয়ে যেতে ইচ্ছে করে না, যদিও মাঝে মাঝে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে অন্তত একবার ফোন করতে। কিন্তু গত সপ্তাহে ফ্র্যাঙ্কের চিঠি দিয়ে জানিয়েছে ও অফিস ছাড়তে চায়, অন্য জায়গায় সম্পাদকের কাজ পেয়ে গেছে, অন্য এক মহিলা ছাপাখানা। স্টুয়ার্ট বিস্মিত হয়েছিল এই ভেবে যে অফিসে পোষ্য নিয়ে যাওয়ার কি অনুমতি আছে। ওই জন্তুগুলো কোথা থেকে এলো সে জানে না, জানতেও পারেনি। ওদের আসল পরিচয়টা কি, কতজন এসছে, শুধু এই শহরেই ওরা এসছে কিনা। কোনোদিন ওগুলো সম্পর্কে কোনো সংবাদপত্রে কোথাও দেখেনি। কিন্তু স্টুয়ার্ট জানে ওদের সম্পর্কে সচেতন থাকে। ওদের সামনে কৃতি ওর মনে একটা চিরকালীন দাগ কেটে গেছে। একদিন মেট্রোতে ফিরে আসবার সময় উল্টো দিকে বসে থাকা মহিলার প্রতি নজর পড়ল স্টুয়ার্টের। প্রায় তারই বয়সের, সম্ভবত বছর 30-এর হবে, একটু বেশি, লালচে ধাপ কাটানো চুল, নীল চোখ, নরম চামড়ার জুতো, লম্বা কালো উলের স্কার্ট গলায়, খুব সাধারণ সোনার ব্রোচে মেয়েটিকে অদ্ভুত মানিয়েছে। গলার ব্রোচ থেকে একটা পাতলা সোনার চেন পরনের ক্লোকের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। ঘড়ি রাখবার পকেট যেমন হয় তেমনই হবে স্টুয়ার্টের মনে হলো। স্টুয়ার্টের অন্যরকম লাগছিল আজ নিজেকে। একটা ভালো লাগায় ডুবে থেকে সে ভাবল মহিলাকে কিছু বলবে, যা হোক কিছু। মহিলা তো তারই মতো নিঃসঙ্গ। যে লন্ডনের মানুষেরা কীভাবে কথা বলা শুরু করে মহিলাদের সঙ্গে, সে সেটা ভুলে গিয়েছে। একই স্টেশনে নেমে পড়ল তারা। মহিলার পেছনে স্টুয়ার্ট হাঁটছিল। আগ্রহের সঙ্গে স্টুয়ার্ট মহিলার দিকে তাকিয়ে রইল, কিন্তু পিছনে একবার তাকায়। অন্যমনস্ক মহিলাটি আগুনের ডগায় চেনটা পাক দিচ্ছিল মাঝে মাঝে। আর তখনই তার ঘড়িটা দেখতে পেল স্টুয়ার্ট। কিন্তু ওটা কি? ভীষণ আঁতকে উঠল স্টুয়ার্ট। মহিলার হাতে সেই জঘন্য জন্তুটা, এতক্ষণ সে ওটাকে গোপন করে রেখেছিল, দেহের ভেতরে বহন করছিল, সোনালি চেনে বাঁধা। হাঁটা থামিয়ে দিল স্টুয়ার্ট। মহিলা চলে গেলে সে অবশ পায়ে রাস্তায় উঠে এলো। তখনও তার ঘোর কাটেনি। একটা আশ্চর্য ভাবের মধ্যে, বিস্ময়ের মধ্যে ভাসতে ভাসতে উল্টো পথে হাঁটল সে। এলোমেলো অনেকক্ষণ সে হাঁটলো এখানে ওখানে। সে হাঁটছে না, পালিয়ে বেড়াচ্ছে। ওই ভয়ঙ্কর বিভৎস জন্তুটার আতঙ্কে যেন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সে যেন পরিষ্কার দেখতে পাচ্ছে শহরের সব মেয়ের ব্যাগে পোশাকের আঁচল থেকে উঁকি মারছে চেনে বাঁধা ওই ভয়ঙ্কর জন্তুটা, হাজার হাজার, লক্ষ লক্ষ। সবাই ওগুলোকে রক্ত খাওয়ায় জেনির মতো। ড্যাবড্যাবে চোখের শীতল দৃষ্টিতে ওরা যেন তাকিয়ে আছে স্টুয়ার্টের দিকে। সমস্ত ভাবনা চিন্তা আচ্ছন্ন হয়ে গেছে ওরা। উদ্ভ্রান্তের মধ্যে কতক্ষণ স্টুয়ার্ট হেঁটেছে জানে না। হঠাৎ সে দেখল জেনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটা হয়তো তারও ছিল। নিজেকে সামলানোর চেষ্টা করলো স্টুয়ার্ট। চেষ্টা করলো ফিরে যাওয়ার, পুরনো বাড়ির থেকে অনেক দূরে চলে যাওয়ার। সামনের ঘরে আলো জ্বলছে। আস্তে আস্তে প্রথম শীতের অন্ধকার ছড়িয়ে পড়ছিল চারিদিকে। স্টুয়ার্টের খুব ইচ্ছে হলো একবার ভেতরে যাবার। একবার হয়তো জেনি দেখে আমাকে খুশিই হবে, হয়তো জেনিও আমাকে নিঃসঙ্গ বোধ করে। তখনই স্টুয়ার্ট দেখলো আবার সেই ছোট্ট কুৎসিত জন্তুটা জানলার পর্দার মাঝে। স্টুয়ার্টের মনে পড়ে গেল আবার সেই আতঙ্ক। খুব দ্রুত আচমকা পর্দাটা নড়ে উঠল। একটা মানুষের ছায়া শরীর যেন পড়তে দেখা গেল। স্টুয়ার্ট দেখলো এক মহিলা এসে ওই জন্তুটাকে নিয়ে আলোকিত উজ্জ্বল ঘরে চলে গেল। পর্দাটা উড়ে গেল আর স্টুয়ার্টকে এক ধাক্কায় সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিল।